বন্ধুরা, জেলা শ্রীপুর ছিল বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে দুর্নীতির পোকে খাওয়া। এই জেলার পুলিশ প্রশাসন ছিল স্থানীয় মাফিয়াদের হাতের পুতুল। এই কঠিন সময়েই শ্রীপুরের পুলিশ সুপার এসপি হিসেবে দায়িত্ব নিলেন মাত্র ২৬ বছর বয়সী এক অকুতোভয় নারী, যার নাম শ্রেয়া ব্যানার্জি। তার আগমনে অপরাধীদের রাতের ঘুম হারাম আর সাধারণ মানুষের চোখে এক নতুন আশার আলো। একদিন দুপুরে যখন তার অফিস কক্ষেও গ্রীষ্মের গুমোট ভাব, তখনই দরজার বাইরে দাঁড়ানো এক মধ্যবয়সী মহিলা এবং তার যুবতী কন্যাকে দেখে চোখ আটকে গেল শ্রেয়ার। মহিলাটির নাম সুলেখা মিত্র আর কন্যার নাম নন্দিনী মিত্র। তাদের চোখ ভরা জল, সারা শরীরে ভয়ের ছাপ। জমিদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা থানায় গিয়েছিলেন বিচার চাইতে, কিন্তু পুলিশ তাদের অভিযোগ নথিভুক্ত করেনি। উল্টে থানাতেই তাদের অপমান করা হয়েছে। সুলেখার অসহায়তা এবং নন্দিনীর ক্ষোভ শ্রেয়ার অন্তরে গভীর আঘাত হানল। তিনি বুঝতে পারলেন এই ব্যবস্থার শিকড় উপড়ে ফেলতে হলে তাকে প্রথাগত নিয়ম ভাঙতে হবে। কোনো ফোন বা তদন্তের নির্দেশ নয়, তিনি নিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। তিনি এসপির ক্ষমতা ত্যাগ করে এক অসহায় সাধারণ মেয়ে সেজে সুলেখা দেবীর হাত ধরে রাতের অন্ধকারে সেই দুর্নীতিগ্রস্ত থানায় যাবেন এক চরম পরীক্ষা দিতে। তিনি দেখতে চাইলেন যখন একজন সাধারণ মানুষ বিচার চাইতে আসে, তখন খাকি উর্দি কিভাবে ভক্ষক হয়ে ওঠে। আরতি সিং থেকে হওয়া শ্রেয়ার সেই ছদ্মবেশের অভিযান যখন শুরু হলো, তখন তিনি জানতেন না এই একটি পদক্ষেপ শ্রীপুরের ভাগ্য চিরতরে বদলে দেবে। আর এই গল্পের শেষটা হবে এমন নাটকীয় যা আপনার কল্পনার বাইরে। যখন এই মহিলা এসপি সাহেবা থানায় যান, তখন তার সাথে এমন কিছু করা হয় যা কেউ ভাবতেও পারেনি। এসপি শ্রেয়া ব্যানার্জির শ্রীপুর জেলায় নতুন পোস্টিং হয়েছিল। একদিন এক বয়স্ক মা এবং তার যুবতী মেয়ে তার অফিসে পৌঁছায়। তাদের মুখে ছিল ভয় আর চোখে জল। তারা বলল, ম্যাডাম, গ্রামের জমিদার দীপঙ্কর সেন আমাদের সাথে বদমেজাজ করেছে। আমরা থানায় গিয়েছিলাম, কিন্তু আমাদের এফআইআর পর্যন্ত লেখা হয়নি। উল্টে জমিদার থানায় এসে আমাদের হুমকি দিতে থাকে। মনে হচ্ছিল পুলিশওয়ালারা তাকে মাথায় তুলে রেখেছে। এসপি সাহেবা এতে পদক্ষেপ নেওয়ার কথা ভাবলেন এবং নিজেই সাধারণ পোশাকে সেই বৃদ্ধা মায়ের সাথে থানায় গেলেন। তিনি গিয়ে বললেন, আমার মায়ের এফআইআর কেন লেখা হয়নি? এখনই নথিভুক্ত করুন, না হলে ওপর মহল পর্যন্ত অভিযোগ যাবে। থানার ইন্সপেক্টর হেসে বলল, কে হন আপনি আমাদের আইন শেখানোর? এতটা বলে দারোগা এসপি সাহেবাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করল। তারপর যা ঘটল তা দেখে কারও নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। আর যখন আপনি এই গল্পটি সম্পূর্ণ শুনবেন, তখন আপনার পক্ষেও বিশ্বাস করা কঠিন হবে যে এমনটাও হয়। তো বন্ধুরা, পুরো সত্য জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আর জেনে নিন আসলে কি হয়েছিল সেদিন। শ্রীপুর জেলা নামটা ছিল খুব সহজ সরল, কিন্তু এখানকার আইনের রাস্তাগুলো ছিল খুবই পেঁচানো। এই শ্রীপুর জেলার দায়িত্ব কয়েক সপ্তাহ আগেই এক নতুন এসপি সাহেবা নিয়েছিলেন। নাম ছিল শ্রেয়া ব্যানার্জি। বয়স কোনো ৩০ থেকে ৩২ বছর, কিন্তু চোখে ছিল এমন তেজ আর চেহারায় এমন আত্মবিশ্বাস যে বড় বড় অপরাধীরাও মাথা নত করত। শ্রেয়ার জন্য শ্রীপুর শুধু আরেকটি পোস্টিং ছিল না, ছিল একটি চ্যালেঞ্জ। তিনি জানতেন যে বাইরে থেকে শান্ত দেখা এই জেলার ভেতরে অপরাধ ও দুর্নীতির শিকড় অনেক গভীরে প্রথিত। প্রতিদিন সকালে তিনি তার বড় অফিসের চেয়ারে বসতেন, ফাইলের স্তূপ লিখতেন আর ভাবতেন শুরুটা কোথা থেকে করব। তেমনি এক গুমোট দুপুর ছিল। অফিসের বাইরে গাছপাড়ায় নিস্তব্ধতা বিরাজ করছিল এবং কুলারের ঘর ঘর শব্দও কানে বাজছিল। ঠিক তখনই এক প্রৌঢ়া মহিলা, যার নাম সুলেখা মিত্র, তার প্রায় ২০ বছর বয়সী মেয়ে নন্দিনী মিত্রের সাথে ভয়ে ভয়ে এসপি অফিসের গেটে পৌঁছলেন। তাদের জামাকাপড় ছিল নোংরা, চেহারায় ছিল সপ্তাহের ক্লান্তি আর চোখে ছিল এক অদ্ভুত অসহায়তা। সুলেখা মিত্রের বুকটা যেন পাখির মতো খাঁচার ভেতরে ছটপট করছিল। তার হাত কাঁপছিল আর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তার মেয়ে নন্দিনী মিত্র মায়ের হাত ধরে বলল, মা, ভয় পেও না, এখানে আমাদের কথা শোনা হবে। কেউ বলেছিল যে নতুন ম্যাডাম খুব ভালো। সুলেখা মিত্রের চোখে জল ভরে এলো। বেটা, আর সাহস নেই। থানায় যা হয়েছে তারপর তো ভগবানের ওপর থেকেও ভরসা উঠে গেছে। কয়েক সপ্তাহ আগেও তাদের জীবন এমন ছিল না। গ্রামের এক কোণে তাদের ছোট একটা কাঁচা পাকা ঘর ছিল। সুলেখা মিত্র অন্যের জমিতে মজুরের কাজ করতেন এবং নন্দিনী মিত্র পড়াশোনার পাশাপাশি ঘরের কাজে মাকে সাহায্য করত। তাদের পৃথিবীটা ছোট ছিল, কিন্তু সুখে ভরা।
তারপর একদিন তাদের সুখের ওপর গ্রামের সবচেয়ে বড় জমিদার দীপঙ্কর সেনের কুনজর পড়ল। দীপঙ্কর সেন শুধু জমিদার ছিল না, সে ছিল গ্রামের বেতাজ বাদশাহ। তার অনুমতি ছাড়া গ্রামে পাতাটিও নড়ত না। পুলিশ, তহসিলদার সব তার পকেটে থাকত। তার নজর ছিল সুলেখা মিত্রের ছোট ঘরটির ওপর, যা হাইওয়ের পাশে তৈরি হওয়া একটি নতুন রাস্তার ধারে ছিল। সে সেই জমিটি কড়ি দামে দখল করতে চাইছিল। একদিন সকালে সে তার 4 জন গুন্ডাকে নিয়ে তাদের দরজায় এসে হুমকি দিতে লাগল। বুড়ি, এই জমি খালি কর, আমি কিনে নিয়েছি। তার কণ্ঠে ছিল অহংকার আর হুমকির বিষ। সুলেখা মিত্র হাত জোর করে বলছেন, মালিক, এটা আমার পূর্বপুরুষের জমি, আমরা কোথায় যাব? তখনই নন্দিনী মিত্র বাইরে এলো। তার চোখে ভয় নয়, ছিল রাগ। কোন অধিকারে কেনার কথা বলছেন? এটা আমাদের জমি আর আমরা এটা বিক্রি করব না। এক যুবতী মেয়ের এমন কথা বলা দীপঙ্করের সহ্য হল না। সে নন্দিনী মিত্রের হাত ধরে বলল, বড় মুখ চলতে শুরু করেছে তোর জিভ টেনে নেব। আর শোন, কালকের মধ্যে এই বাড়ি খালি না হলে তোকে তুলে নিয়ে যাব আর তোর মাকে এই বাড়ির সঙ্গেই পুড়িয়ে মারব। সেদিন মা মেয়ে কোনো মতে বেঁচে পালিয়েছিল। তারা ভেবেছিল যে আইন তাদের সাহায্য করবে। তারা সোজা স্থানীয় থানায় পৌঁছাল। সেখানকার থানার ইন্সপেক্টর ছিল ইন্সপেক্টর কঙ্কন রায়। কঙ্কন রায় তার ভুঁড়ি এবং গোফের জন্য পুরো এলাকায় বিখ্যাত ছিল। তার ইউনিফর্মে লাগানো তারাগুলো ঝলমল করছিল, কিন্তু তার আত্মার ওপর দুর্নীতির পুরো আস্তরণ জমেছিল। তারা তাদের দুর্দশার কথা শোনাল। কঙ্কন রায় তাদের গল্প শুনল যেন কোনো মজার কৌতুক শুনছে। সে তাদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল। তারপর চা খেল, পান খেল এবং শেষমেশ বলল, দেখুন, দীপঙ্কর সেন এলাকার সম্মানিত ব্যক্তি, আপনারা তার উপর মিথ্যা অভিযোগ করছেন। যান, বাড়ি যান এবং তার কাছে ক্ষমা চেয়ে নিন। সুলেখা মিত্র তার পায়ে লুটিয়ে পড়লেন। সাহেব, আমাদের ইজ্জতের প্রশ্ন, আমাদের এফআইআর লিখে দিন। ঠিক তখনই থানার দরজা খুলে গেল এবং দীপঙ্কর সেন এমনভাবে ভেতরে এলো যেন সেটা তারই বাড়ি। সে এসেই কঙ্কন রায়ের কাঁধে হাত রাখল এবং হাসতে হাসতে বলল, কি ইন্সপেক্টর সাহেব, এই ভিক্ষুকদের পঞ্চায়েত করছেন? আমি বলেছিলাম না এরা মানবে না। কঙ্কন রায় সাথে সাথে চেয়ার থেকে উঠে দাঁড়াল। আরে মালিক, আপনি আসুন, বসুন, আমি তো কেবল এদেরই বোঝাচ্ছিলাম যে আপনার শানে যেন গুস্তাখি না করে। দীপঙ্কর সেন ঘৃণার দৃষ্টিতে মা মেয়ের দিকে তাকালো এবং বলল, ইন্সপেক্টর সাহেব, এদের ভালোভাবে বুঝিয়ে দিন, না হলে পরের বার এরা অভিযোগ করার মতো অবস্থায় থাকবে না। সেদিন থানায় তাদের এফআইআর লেখা হল না, উল্টো তাদেরই হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হল। এরপর তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। দীপঙ্করের গুন্ডারা রোজ দরজায় এসে হুমকি দিত। গ্রামবাসীরাও ভয়ে তাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। কেউ একজন সাহস করে তাদের জানালো যে জেলায় নতুন এসপি ম্যাডাম এসেছেন, সম্ভবত তিনিই কিছু করতে পারবেন। এই শেষ আশা নিয়েই তারা আজ এখানে পৌঁছেছিল। এসপি শ্রেয়া ব্যানার্জির নজর গেটে দাঁড়ানো মন্ত্রীর ওপর পড়ল, যে সুলেখা মিত্র ও নন্দিনী মিত্রকে ভেতরে আসতে বাধা দিচ্ছিল। শ্রেয়া ইন্টারকমে তার পিএকে বললেন, ওদের দুজনকে ভেতরে পাঠাও। সুলেখা মিত্র ও নন্দিনী মিত্র কাঁপতে কাঁপতে যখন অফিসে ঢুকল, শ্রেয়া তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তিনি দেখলেন সুলেখা মিত্র কতটা ভয় পেয়েছেন। তিনি নরম স্বরে বললেন, আসুন মাজি, বসুন, জল খান। একজন বড় পুলিশ অফিসারের মুখ থেকে মাজি শুনে সুলেখা মিত্রের চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। তিনি তার পুরো কাহিনী, তার সমস্ত কষ্ট শ্রেয়ার সামনে তুলে ধরলেন। নন্দিনী মিত্র রাগ ও অসহায়ত্বে ভরা কণ্ঠে জানালো যে কিভাবে থানার ইন্সপেক্টর কঙ্কন রায় তাদের সাহায্য করার বদলে অপমান করেছে এবং কিভাবে দীপঙ্কর সেন থানায় বসে তাদের হুমকি দিয়েছে। পুরো কথা শুনতে শুনতে শ্রেয়ার মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। তার আঙুলগুলো টেবিলের ওপর রাখা পেপার ওয়েটের ওপর চেপে গেল। তার নিজের সিস্টেমের ওপর রাগ হচ্ছিল, সেই কিটগুলোর ওপর যারা ইউনিফর্ম পরে এটাকে ফাঁপা করে দিচ্ছে। তিনি সুলেখা মিত্রের মধ্যে নিজের মা এবং নন্দিনী মিত্রের মধ্যে নিজের ছোট বোনকে দেখতে পাচ্ছিলেন। তার মনে পড়ল কিভাবে ছোটবেলায় তিনি একজন অসৎ পুলিশকে তার বাবাকে হয়রানি করতে দেখেছিলেন। সেদিনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এই সিস্টেমের অংশ হবেন, কিন্তু একে বদলে দেওয়ার জন্য। তারা যখন তাদের কথা শেষ করল, তখন অফিসে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। শ্রেয়া একটা লম্বা শ্বাস নিলেন। তিনি জানতেন যে যদি তিনি এখন শ্রীপুর থানায় ফোন করেন, তবে কঙ্কন রায় সাথে সাথে সক্রিয় হয়ে উঠবে। সে কোনো মিথ্যা এফআইআর দায়ের করে দেবে, সাক্ষীদের ভয় দেখাবে এবং হয়তো সুলেখা মিত্র ও নন্দিনী মিত্রকে রাস্তা থেকেই গায়েব করিয়ে দেবে। সে এতই ধূর্ত ছিল যে নিজের পিছনে কোনো প্রমাণ রাখত না। না,
একে হাতে নাতে ধরতে হবে, একে সেখানেই ধরতে হবে যেখানে সে সাধারণ মানুষের ওপর নিজের ক্ষমতার ঘৃণ্য নাচ দেখায়। শ্রেয়া একটি সিদ্ধান্ত নিলেন, এমন একটি সিদ্ধান্ত যা পুলিশের বইতে লেখা ছিল না। তিনি সুলেখা মিত্রের কাঁধে হাত রাখলেন। মাজি, আপনি চিন্তা করবেন না, আপনি ন্যায় পাবেন এবং আজই পাবেন, কিন্তু তার জন্য আপনাকে আমাকে একটি সাহায্য করতে হবে। সুলেখা মিত্র অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেমন সাহায্য বেটি? আপনাকে আমার সাথে আরও একবার সেই থানায় যেতে হবে। এই কথা শুনে সুলেখা মিত্র ও নন্দিনী মিত্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল। নন্দিনী মিত্র বলল, না ম্যাডাম, আমরা সেখানে আর যেতে পারবো না, ওই কঙ্কন রায় আমাদের মেরে ফেলবে। শ্রেয়া হেসে বললেন, এইবার আপনি একা যাবেন না, এইবার আপনার এই মেয়ে আপনার সাথে যাবে। তিনি তার পিএকে ডেকে কিছু নির্দেশ দিলেন, যাও, আমার জন্য একটি সাধারণ সালোয়ার কামিজ নিয়ে এসো, আর হ্যাঁ, গাড়ি প্রস্তুত রাখো, তবে পুলিশের গাড়ি নয়, একটি প্রাইভেট জিপ। পিএ অবাক হয়েছিল, কিন্তু সে ম্যাডামের কাজ করার ধরন জানত। সে চুপচাপ চলে গেল। শ্রেয়া সুলেখা মিত্রকে বোঝালেন, দেখুন মাজি, আমি সেখানে এসপি সেজে যাব না, আমি আপনার মেয়ে সেজে যাব। আমি দেখতে চাই যে তারা একজন সাধারণ নাগরিকের সাথে কেমন ব্যবহার করে। আপনাকে শুধু এতটুকু করতে হবে যে আপনি আমাকে চিনবেন না। আপনি কি পারবেন? সুলেখা মিত্রের চোখে এখন ভয়ের বদলে এক নতুন ঔজ্জ্বল্য ছিল। তিনি শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাঁ বেটি, তুই আমাদের খাতিরে এত কিছু করছিস, তো আমরা নিজের প্রাণও দিয়ে দেব। আধ ঘন্টা পর এসপি শ্রেয়া ব্যানার্জি একটি সাধারণ নীল রঙের সালোয়ার কামিজ পরেছিলেন। তিনি চুল বেঁধে নিয়েছিলেন এবং মুখে কোনো মেকআপ ছিল না। তাকে দেখে কেউ বলতেই পারত না যে ইনি শ্রীপুর জেলার সর্বোচ্চ পুলিশ অফিসার। তিনি সুলেখা মিত্র ও নন্দিনী মিত্রের সাথে একটি প্রাইভেট জিপে বসলেন এবং শ্রীপুর থানার দিকে রওনা হলেন। গাড়িতে নিস্তব্ধতা ছিল। সুলেখা মিত্রের বুকটা এখনও জোরে জোরে ধরফর করছিল, কিন্তু এখন সেই ধরফরানিতে ভয়ের সাথে সাথে এক অদ্ভুত উত্তেজনাও ছিল। নন্দিনী মিত্র বারবার কাঁচ দিয়ে শ্রেয়াকে দেখছিল। তার নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না যে একজন এসপি নিজে তাদের জন্য এত বড় বিপদ ডেকে আনছেন। শ্রেয়ার নজর রাস্তার দিকে ছিল, কিন্তু তার মস্তিষ্ক কোনো দাবা খেলোয়াড়ের মতো পরের চালগুলো ভাবছিল। শ্রীপুর থানার বাইরের পরিবেশ ছিল সব সময়ের মতোই। কিছু পুলিশওয়ালা বিশ্রাম নিচ্ছিল, এক কোণে চায়ের দোকানে ভিড় ছিল, এবং বাতাসে এক অদ্ভুত উদাসীনতা ভাসছিল। আরতি, সুলেখা মিত্র ও নন্দিনী মিত্রের সাথে জিপ থেকে নামতেই বাইরে বসা এক হাবিলদার তাদের ঘুরে দেখল এবং গোফে তা দিল। থানার ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গুমোট তাদের স্বাগত জানাল। স্যাঁতসেঁতে ভাব, ঘাম এবং পুরনো ফাইলের মিশ্র গন্ধ। সামনেই এক মুন্সি তার টেবিলে বসে নাক ডাকছিল। শ্রেয়া কেশে তার দৃষ্টি আকর্ষণ করলেন। মুন্সি খুব কষ্টে চোখ খুলল এবং তাদের ওপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে দেখল যেন তারা কোনো পোকামাকড়। কী কাজ? তার কণ্ঠে ছিল রূঢ়তা। শ্রেয়া খুব শান্তভাবে বললেন, আমাদের রিপোর্ট লেখাতে হবে। ইন্সপেক্টর সাহেব কোথায়? মুন্সি পানের পিক থুথু ফেলে বলল, ইন্সপেক্টর সাহেব ব্যস্ত আছেন, কাল আসুন। সুলেখা মিত্রের ভয় আবার বাড়তে লাগল। তিনি পেছনে সরে যেতেই যাচ্ছিলেন, কিন্তু শ্রেয়া তার হাত চেপে ধরলেন। শ্রেয়া তার স্বর একটু উঁচু করলেন, আমাদের আজই রিপোর্ট লেখাতে হবে এবং এখনই লেখাতে হবে। ডাকুন আপনার ইন্সপেক্টর সাহেবকে। তার কণ্ঠের দৃঢ়তা মুন্সিকে কিছুটা চমকে দিল। সে ভেতরের দিকে আওয়াজ দিল, আরে কেউ আছেন? দেখুন কে চিৎকার করছে। ভেতরের ঘর থেকে ইন্সপেক্টর কঙ্কন রয় বেরিয়ে এলো। তার মুখে পান ভরা ছিল এবং শার্টের ওপরের দুটো বোতাম খোলা ছিল। সে প্রথমে শ্রেয়াকে দেখল, তারপর তার নজর সুলেখা মিত্রের ওপর পড়ল এবং তার মুখে এক ঘৃণ্য হাসি ছড়িয়ে পড়ল। আরে ও বুড়ি, তুই আবার এসেছিস? আমি মানা করেছিলাম না যে আবার এখানে মুখ দেখাবি না? মাথা খারাপ নাকি তোর? সুলেখা মিত্র ভয়ে শ্রেয়ার পিছনে লুকিয়ে গেলেন। এবার শ্রেয়ার সামনে এলেন। তার চোখে ছিল এক অদ্ভুত আগুন। ইন্সপেক্টর সাহেব, আপনি এদের এফআইআর কেন লেখেননি? কঙ্কন রায় টাঁ করে হেসে উঠল। থানায় উপস্থিত বাকি পুলিশওয়ালারাও হাসতে লাগল। কে হন আপনি আমাকে এই প্রশ্ন করার? এর নতুন উকিল হয়েছেন নাকি? মুখ দেখেছেন নিজের? বড় এসেছেন আইন শেখাতে? শ্রেয়া শান্ত থেকে বললেন, আমিও একজন নাগরিক আর আপনি একজন পাবলিক সার্ভেন্ট। আপনার কর্তব্য হল আমাদের অভিযোগ শোনা। আপনি এদের এফআইআর এখনই নথিভুক্ত করুন, না হলে এর অভিযোগ ওপর মহল পর্যন্ত যাবে। ওপর মহল পর্যন্ত যাবে? কঙ্কন রয় এবার রেগে গেল। তার অহংকারে আঘাত লেগেছিল। তুই আমাকে হুমকি দিবি? তোর এত সাহস? তুই জানিস আমি কে? এখনই তোকে এমন জায়গায় বন্ধ করব যে তোর সব বাড়াবাড়ি বেরিয়ে যাবে।
সে এগিয়ে আনল এবং শ্রেয়ার হাত ধরে তাকে বাইরের দিকে ঠেলে বের করে দেওয়ার চেষ্টা করল। চল, বের হ এখান থেকে, দূর হ। আর তুই বুড়ি, যদি কাল সকালের মধ্যে গ্রাম খালি না করিস তবে দীপঙ্কর সেন ভাই যা বলছিলেন তাই হবে। এটা ছিল তার সবচেয়ে বড় ভুল। যে মুহূর্তে কঙ্কন রায় শ্রেয়ার হাত ধরল, থানার বাতাস যেন জমে গেল। শ্রেয়া এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিলেন। তার চোখে এখন সেই মেকি ভয় নয়, বরং এক সিংহীর মতো ক্রোধ ছিল। এমন এক ক্রোধ যা সব কিছু পুড়িয়ে ছাই করে দিতে পারত। তিনি তার শান্ত কিন্তু গর্জনকারী কণ্ঠে বললেন, যা পুরো থানায় প্রতিধ্বনিত হল, সাহস তো দেখুন আপনার ইন্সপেক্টর, একজন মহিলার গায়ে হাত তোলেন। তিনি তার পার্স থেকে নিজের আইডি কার্ড বের করলেন। সেটি কঙ্কন রায়ের চোখের ঠিক সামনে খুলে ধরলেন। কার্ডে অশোকস্তম্ভ ঝলমল করছিল এবং নিচে মোটা অক্ষরে লেখা ছিল, শ্রেয়া ব্যানার্জি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি, জেলা শ্রীপুর। কঙ্কন রায়ের চোখ কপালে উঠে গেল। তার হাত থেকে পানের কৌটা মেঝেতে পড়ে গেল। এক মুহূর্তের জন্য তার মনে হল যে সে কোনো স্বপ্ন দেখছে। তার কানে শ্রেয়ার কণ্ঠ হাতুড়ির মতো আঘাত করল। নাম শ্রেয়া ব্যানার্জি, এই জেলার নতুন এসপি। এবার বলুন, এভাবে কি এখানকার জনগণ ন্যায় পায়? পুরো থানায় মৃত্যুর মতো নীরবতা নেমে এলো। যে পুলিশওয়ালারা এখন হাসছিল তাদের চেহারা সাদা হয়ে গিয়েছিল। মুন্সি তার চেয়ারের নিচে ঢোকার চেষ্টা করছিল। চাওয়ালা ভয় পেয়ে কেতলি ফেলে পালিয়ে গেল। আর ইন্সপেক্টর কঙ্কন রায়, তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। জিভ দিয়ে সে এই মাত্র বিষ উগড়াচ্ছিল, তা এখন তালুর সাথে আটকে গেল। তার শরীর কাঁপতে লাগল, কপালে ঘামের নদী বইতে লাগল এবং ধরাম শব্দে সে শ্রেয়ার পায়ে লুটিয়ে পড়ল। ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, মাফ করে দিন, আমার জানা ছিল না। সে কান্না করতে লাগল। শ্রেয়া ঘৃণা ভরে তার দিকে তাকালেন। যখন আমি একজন সাধারণ মহিলা ছিলাম তখন তোমার আইনের কথা মনে আসেনি, তখন তোমার আমার ইজ্জতের খেয়াল হয়নি। ওঠো, একজন পুলিশের পায়ের ওপর পড়ে থাকা এই ইউনিফর্মের অপমান। আর তুমি তো তোমার কুকর্ম দিয়ে একে আগেই অনেক বদনাম করেছ। শ্রেয়া ব্যানার্জি এখন পুরোপুরি তার এসপির অবতারে ফিরে এসেছেন। তার কণ্ঠে সেই কর্তৃত্ব ছিল যা সিস্টেমকে তপিয়ে দিতে পারত। তিনি কাঁপতে থাকা মুন্সির দিকে আঙুল তুললেন। সাসপেনশন অর্ডার টাইপ করো। ইন্সপেক্টর কঙ্কন রায় তাৎক্ষণিক প্রভাবসহ সাসপেন্ড করা হচ্ছে। তারপর তিনি বাকি পুলিশওয়ালাদের দিকে তাকালেন, যারা দেওয়ালের সাথে সেটে দাঁড়িয়েছিল। আর তোমরা সবাই যারা এখানে দাঁড়িয়ে তামাশা দেখছিলে, তোমরা সবাইকে লাইন হাজিরে পাঠানো হলো। আজ থেকে তোমাদের ডিউটি পুলিশ লাইনের মাঠে ঘাস ছোলার। সেখানেই তোমরা শিখবে যে শৃঙ্খলা কাকে বলে। কারো সাহস হল না একটি শব্দ বলার। এরপর শ্রেয়া এগিয়ে গেলেন এবং সুলেখা মিত্র ও নন্দিনী মিত্রের দিকে তাকালেন। তার চেহারার শক্ত ভাব হঠাৎ করেই নরম হয়ে গেল। চোখে সেই স্নেহ ফিরে এলো। আসুন মাজি। তিনি সুলেখা মিত্রের হাত ধরে বললেন, আপনার রিপোর্ট লেখা হবে। তিনি নিজেই কঙ্কন রায়ের বড় চেয়ারে গিয়ে বসলেন। তিনি নিজের হাত দিয়ে সেই চেয়ারের ধুলো ঝেড়ে দিলেন, যেন তার ওপর লেগে থাকা দুর্নীতির দাগ মুছে দিচ্ছেন। তিনি সুলেখা মিত্রকে তার সামনের চেয়ারে বসালেন এবং নন্দিনী মিত্রকে তাদের পাশে দাঁড় করালেন। নিন মাজি, জল পান করুন। তিনি নিজেই তাদের জলের গ্লাস দিলেন। সুলেখা মিত্র ও নন্দিনী মিত্রের জন্য এটা কোনো স্বপ্নের মতো। যে চেয়ারে বসে একজন শয়তান তাদের অপমান করছিল, আজ সেই চেয়ারেই একজন দেবী বসে তাদের ন্যায় দিচ্ছেন। শ্রেয়া নিজেই নিজের হাতে তাদের এফআইআর লিখলেন। একটি একটি শব্দ, একটি একটি বিস্তারিত তথ্য। তিনি শুধু দীপঙ্কর সেনের উপরই নয়, বরং ইন্সপেক্টর কঙ্কন রায়ের উপরও কর্তব্যে অবহেলা, একজন মহিলার সাথে দুর্ব্যবহার এবং অপরাধীকে সুরক্ষা দেওয়ার মামলা দায়ের করলেন। এফআইআর লেখার পর তিনি ওয়্যারলেস সেটটি হাতে নিলেন। তার কণ্ঠস্বর পুরো ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে প্রতিধ্বনিত হল। কন্ট্রোল, এটা এসপি শ্রীপুর বলছি। একটি দল অবিলম্বে প্রস্তুত করো। গ্রামের জমিদার দীপঙ্কর সেনকে গ্রেপ্তার করতে হবে। আমি চাইছি যে আগামী 1 ঘন্টার মধ্যে সে আমার হেফাজতে থাকবে। কোনো বাহানা চলবে না। ওভার অ্যান্ড আউট। পুরো পুলিশ মহলে হুলস্থুল পড়ে গেল। সেই সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, দীপঙ্কর সেন তার বিলাসবহুল বাড়িতে মদ খাচ্ছিল এবং কঙ্কন রায়কে ফোন করে গালি দিচ্ছিল যে সে 2 পয়সার মহিলাদের সামলাতে পারেনি। ঠিক তখনই পুলিশের 3টি জিপ একসাথে তার গেট ভেঙে ভেতরে ঢুকল। দীপঙ্কর সেন ভাবল যে এরা তাকে অভ্যর্থনা জানাতে এসেছে। কিন্তু যখন একজন নতুন ইন্সপেক্টর তাকে হ্যান্ডকাফ দেখালো, তখন তার সমস্ত বাড়াবাড়ি হাওয়া হয়ে গেল।
তোমাদের এত সাহস কি করে হলো? তোমরা জানো না আমি কে? আমি এখনই এসপি সাহেবকে ফোন করছি। ইন্সপেক্টর হেসে বলল, এই অর্ডার এসপি সাহেবারই। দীপঙ্কর সেন, এবার চলুন, হাজত আপনার জন্য অপেক্ষা করছে। সেই রাতে সুলেখা মিত্র এবং নন্দিনী মিত্র বহু বছর পর তাদের বাড়িতে শান্তির ঘুম ঘুমালো। তাদের দরজায় এখন গুন্ডাদের নয়, বরং তাদের নিরাপত্তার জন্য মোতায়েন করা পুলিশের পাহারা ছিল। অন্যদিকে এসপি অফিসে রাত 11টাতেও আলো জ্বলছিল। শ্রেয়া তার জানালা থেকে শহরের বাতিগুলো দেখছিলেন। তিনি ক্লান্ত ছিলেন, কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত শান্তি। আজ তিনি শুধু একটি কেস সমাধান করেননি, তিনি শ্রীপুরের বাতাসে একটি বার্তা পাঠিয়েছিলেন যে এখন এখানে কিছুই আগের মতো থাকবে না। এখন এখানে ইউনিফর্মের মানে হবে না ভয় দেখানো, বরং রক্ষা করা। এখন এখানে ন্যায় মিলবে, যদিও তার জন্য সিস্টেমের সাথেই কেন না লড়তে হোক। গল্পটি এখানেই শেষ হয়ে যায়, কিন্তু একটি প্রশ্ন পিছনে ফেলে যায়। এসপি শ্রেয়া ব্যানার্জি যা করলেন তা কি সঠিক ছিল? একজন সিনিয়র অফিসারের এভাবে নিজের পরিচয় লুকিয়ে প্রক্রিয়া ছাড়া একটি থানায় থাপা মারা কি ঠিক ছিল? কিছু লোক বলবে যে এটা নিয়মের বিরুদ্ধে ছিল, কিন্তু তারপর ভেতর থেকে একটি আওয়াজ আসে, যখন সিস্টেমই অসুস্থ, যখন রক্ষকই ভক্ষক হয়ে যায়, তখন কখনো কখনো চিকিৎসা করার জন্য ডাক্তারকেও কড়া ওষুধ দিতে হয় এবং চিরফার করতে হয়। শ্রেয়া সেটাই করেছিলেন। তিনি সেটাই করেছিলেন যা ন্যায় এবং মানবতার দাবি ছিল। তো হ্যাঁ, তিনি যা করেছিলেন তা 100% সঠিক ছিল। এসপি শ্রেয়া ব্যানার্জির শ্রীপুর থানার এই অ্যাকশনের খবর আগুনের মতো পুরো জেলায় এবং তারপর পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছিল। সাধারণ জনগণের জন্য শ্রেয়া একজন মসিহা হয়ে উঠেছিলেন। সুলেখা মিত্র ও নন্দিনী মিত্রের মতো না জানি কত দাবানো ভীত কণ্ঠস্বর এক নতুন আশা পেয়েছিল। কিন্তু যখন একটি প্রদীপ জ্বলে, তখন অন্ধকারের সবচেয়ে বেশি কষ্ট হয়। শ্রীপুরের অন্ধকার শুধু জমিদার দীপঙ্কর সেন বা ইন্সপেক্টর কঙ্কন রায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই অন্ধকারের শিকড় অনেক ওপরে রাজধানী কলকাতার ক্ষমতার অলিন্দ পর্যন্ত ছড়িয়েছিল। এই পুরো খেলার আসল খেলোয়াড় ছিল শ্রীপুরের বিধায়ক অমরেশ দাস। অমরেশ দাস বাইরে থেকে একজন সাদা পোশাকের নেতা ছিলেন, যিনি মঞ্চে দাঁড়িয়ে গরিবদের হকের বড় বড় কথা বলতেন। কিন্তু পর্দার আড়ালে সে ছিল এক বিরাট অপরাধী। দীপঙ্কর সেনের মতো লোকেরা তার জন্য জমি দখল করত, নির্বাচনে বুথ দখল করত এবং তার কালো ব্যবসা সামলাত। ইন্সপেক্টর কঙ্কন রায়ের মতো পুলিশওয়ালারা নিশ্চিত করত যে আইনের নজর যেন কখনো অমরেশ দাস পর্যন্ত না পৌঁছায়। দীপঙ্কর সেন এবং কঙ্কন রায়ের গ্রেপ্তারি অমরেশ দাসের সাম্রাজ্যের ওপর প্রথম বড় আঘাত। সে তার চেয়ার কেঁপে ওঠার অনুভূতি পাচ্ছিল। সে জানত যে যদি এসপি শ্রেয়া ব্যানার্জি আরও কিছুদিন শ্রীপুরে থেকে যান, তবে তার সব ফাইল খুলে যাবে। সে সিদ্ধান্ত নিল যে এই কাঁটাকে রাস্তা থেকে সরাতেই হবে। এক রাতে অমরেশ দাস তার ফার্ম হাউসে একটি মিটিং ডাকল। সেখানে কঙ্কন রায়ের কিছু অনুগত, সাসপেন্ড হওয়া পুলিশওয়ালা এবং দীপঙ্কর সেনের গুন্ডারা উপস্থিত ছিল। অমরেশ দাস তার দামি সিগারের কষ টানতে টানতে বলল, একটি মেয়ে তোমাদের সবার পুরুষত্বে জল ঢেলে দিল, আর তোমরা কিছু করতে পারলে না? এক হাবিলদার ভয়ে ভয়ে বলল, নেতাজি, তিনি এসপি, আমরা কি করতাম? অমরেশ দাস হাসল, এসপি ভগবান নয়, তাকে সরানোর উপায়ও আছে, শুধু মাথা খাটাতে হবে, তাকে তারই খেলায় ফাঁসাতে হবে। একটি ঘৃণ্য ষড়যন্ত্র তৈরি করা হলো। পরিকল্পনা ছিল যে শ্রেয়া ব্যানার্জির সেই বেআইনি রেডটিকেই তার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। পরের দিনই কঙ্কন রায়ের বুকে ব্যথা উঠল এবং তাকে শহরের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালের মালিক ডাক্তার সমীরণ ছিল অমরেশ দাসের পুরনো বন্ধু। সে লাখ লাখ টাকা নিয়ে কঙ্কন রায়ের একটি মিথ্যা মেডিকেল রিপোর্ট তৈরি করল, যাতে দেখানো হলো যে এসপি ম্যাডামের মারধরের কারণে তার 3টে পাঁজরের হাড় ভেঙে গেছে এবং তার হার্ট অ্যাটাক হয়েছে। এর সাথে সাথে সাসপেন্ড হওয়া সকল পুলিশওয়ালা একটি হলফনামায় সই করল, যেখানে লেখা ছিল যে এসপি শ্রেয়া ব্যানার্জি মদ্যপ অবস্থায় থানায় ঢুকে ইন্সপেক্টর কঙ্কন রায়কে মারাত্মকভাবে পিটিয়েছেন এবং গালিগালাজ করেছেন। তারা এও লিখল যে সুলেখা মিত্র ও নন্দিনী মিত্রকে টাকা দিয়ে মিথ্যা গল্প তৈরি করতে বাধ্য করা হয়েছিল। এই সমস্ত প্রমাণ নিয়ে অমরেশ দাস সোজা রাজধানী পৌঁছাল। সে তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার বন্ধুদের সাথে দেখা করল।
সে গল্পটিকে এমনভাবে তুলে ধরল যেন এক নতুন অনভিজ্ঞ এসপি তার ক্ষমতার অপব্যবহার করছে এবং রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছে। মন্ত্রণালয়ের উপর চাপ সৃষ্টি করা হলো। মিডিয়ার একটি অংশকেও কিনে নেওয়া হলো, যারা শ্রেয়া ব্যানার্জির বিরুদ্ধে খবর ছাপতে শুরু করল। এক এসপির গুন্ডাগিরি, ইউনিফর্মের অহংকার, পুলিশ কি আইনের ঊর্ধ্বে? সরকারকে পদক্ষেপ নিতে বাধ্য হতে হলো। মামলা তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হলো, যার চেয়ারম্যান করা হলো এমন একজন ডিআইজিকে যিনি অমরেশ দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। এক সকালে যখন শ্রেয়া তার অফিসের ফাইলগুলোতে ডুবেছিলেন, তখনই ডিআইজি সাহেবের গাড়ি তার অফিসের সামনে এসে থামল। শ্রেয়া তাকে স্যালিউট করলেন, কিন্তু ডিআইজির চেহারায় কোনো ভাব ছিল না। তদন্ত ছিল একটি নাটকের চেয়ে বেশি কিছু নয়। শ্রেয়াকে প্রশ্ন করা হলো, কিন্তু তার উত্তরগুলো উপেক্ষা করা হলো। কঙ্কন রায়ের মিথ্যা মেডিকেল রিপোর্ট এবং পুলিশওয়ালাদের মিথ্যা হলফনামাকে সত্য বলে ধরে নেওয়া হলো। সুলেখা মিত্র ও নন্দিনী মিত্রকেও ডাকা হলো। তাদের ভয় দেখানো হলো, হুমকি দেওয়া হলো, কিন্তু তারা তাদের কথায় অটল রইল। তারা বলল, আমাদের ম্যাডাম আমাদের ন্যায় দিয়েছেন, আমরা মিথ্যা বলবো না, যদিও আমাদের প্রাণ চলে যায়। কিন্তু তাদের সত্য সাক্ষ্যকে চাপে দেওয়া বিবৃতি বলে খারিজ করে দেওয়া হলো। 3 দিন পর রায় এলো। এসপি শ্রেয়া ব্যানার্জিকে নিজের ক্ষমতার অপব্যবহার, আধিকারিকের সাথে মারামারি এবং শৃঙ্খলাহীনতার অভিযোগে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাৎক্ষণিক প্রভাবসহ সাসপেন্ড করা হলো। সেই দিনটি ছিল শ্রেয়ার জীবনের সবচেয়ে কঠিন দিন। যে ইউনিফর্মকে তিনি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন, আজ সেই ইউনিফর্ম খুলে রাখার আদেশ এলো। তিনি নিজের বেল্ট খুললেন, নিজের টুপি টেবিলের ওপর রাখলেন এবং নিজের নামের প্লেটটি সরিয়ে দিলেন। তার চোখে জল ছিল না, ছিল এক আগুন। তিনি জানতেন যে এটা একটি ষড়যন্ত্র এবং তিনি এর পর্দাফাঁস করেই ছাড়বেন। যখন তিনি নিজের জিনিসপত্র নিয়ে নিজের কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন যে কঙ্কন রায় এবং তার সঙ্গীরা থানার বাইরে উৎসব করছে এবং মিষ্টি বিতরণ করছে। দীপঙ্কর সেনও জামিনে বাইরে চলে এসেছিল। অন্ধকার আরও একবার জিততে চলেছে বলে মনে হচ্ছিল। সাসপেনশনের দিনগুলো ছিল কঠিন। শ্রেয়া এখন এসপি ছিলেন না, তার কাছে কোনো ক্ষমতা ছিল না, কোনো দল ছিল না। তিনি তার ছোট কোয়ার্টারে একা ছিলেন, কিন্তু তিনি হার মানেননি। তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ালেন সুলেখা মিত্র এবং নন্দিনী মিত্র। তারা দুজনেই প্রতিদিন তার জন্য খাবার নিয়ে আসতেন। তারা ঘণ্টার পর ঘণ্টা তার কাছে বসতেন এবং তাকে সাহস দিতেন। নন্দিনী মিত্র বলতো, ম্যাডাম, আপনি সাহস হারাবেন না, সত্য কখনো হারে না। তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা শ্রেয়াকে লড়াই করার শক্তি দিচ্ছিল। আরও একজন মানুষ ছিলেন যিনি চুপচাপ শ্রেয়ার পাশে দাঁড়িয়েছিলেন, তার বিশ্বস্ত কনস্টেবল প্রদীপ। প্রদীপ জানত যে ম্যাডাম নির্দোষ। সে ডিউটির পর গোপনে শ্রেয়ার সাথে দেখা করতে আসত এবং তাকে থানা ও জেলায় চলতে থাকা কার্যকলাপের খবর দিত। সে শ্রেয়ার চোখ এবং কান হয়ে উঠেছিল। এরই মধ্যে এই গল্পে আরও একটি চরিত্রের আগমন হল, মল্লিকা সেন, একজন যুবতী এবং নির্ভীক সাংবাদিক। মল্লিকা সেন একটি ছোট নিউজ পোর্টালের জন্য কাজ করত, কিন্তু তার উদ্দেশ্য ছিল বড়। সে বেশ কিছুদিন ধরে অমরেশ দাস এবং দীপঙ্কর সেনের জোটের উপর একটি বড় স্টোরি করতে চাইছিল। যখন সে শ্রেয়া ব্যানার্জির সাসপেনশনের খবর শুনল, তখন সে সাথে সাথে বুঝতে পারল যে এই মামলাটা যতটা সরল দেখাচ্ছে ততটা নয়। মল্লিকা সেন সাহস করে শ্রেয়ার সাথে যোগাযোগ করল। প্রথমে শ্রেয়ার তাকে সন্দেহ হয়েছিল, কিন্তু যখন সে মল্লিকা সেনের চোখে সত্যের জন্য লড়াই করার সেই একই আগুন দেখল যা তার ভেতরে ছিল, তখন তিনি তাকে ভরসা করলেন। এখন একটি নতুন দল তৈরি হয়ে গিয়েছিল। একজন সাসপেন্ডেড এসপি, একজন সৎ কনস্টেবল এবং একজন নির্ভীক সাংবাদিক। আর তাদের মিশন ছিল অমরেশ দাসের কালো সাম্রাজ্যের পর্দাফাঁস করা। 3 জন মিলে কাজ করা শুরু করল। শ্রেয়া তার অভিজ্ঞতা দিয়ে রণনীতি তৈরি করতেন। মল্লিকা সেন তার সাংবাদিকতার দক্ষতা ব্যবহার করে তথ্য বের করতেন এবং প্রদীপ ভেতরের লোক হয়ে তাদের প্রয়োজনীয় খবর দিত। প্রথম টার্গেট ছিল ডাক্তার সমীরনের মিথ্যা মেডিকেল রিপোর্ট। মল্লিকা সেন একজন রোগী সেজে ডাক্তার সমীরনের হাসপাতালে স্টিং অপারেশন করল। সে ডাক্তারকে এটা বলতে রেকর্ড করে নিল যে টাকা ফেললে জীবিত মানুষকে মৃত এবং মৃতকে জীবিত প্রমাণ করে দেব। এটা ছিল একটি বড় প্রমাণ। দ্বিতীয় পদক্ষেপ ছিল সাসপেন্ড হওয়া পুলিশওয়ালাদের মধ্যে থেকে কাউকে ভাঙানো। প্রদীপ এমন একজন হাবিলদারের সাথে যোগাযোগ করল যে টাকার সবচেয়ে কম অংশ পেয়েছিল এবং যে এখন অনুশোচনা করছিল।
শ্রেয়া নিজেই ছদ্মবেশে তার সাথে দেখা করলেন এবং তাকে বোঝালেন। তিনি তাকে প্রতিশ্রুতি দিলেন যে যদি সে সত্য বলে তবে তার চাকরি বাঁচাতে সাহায্য করা হবে। হাবিলদার সরকারি সাক্ষী হতে রাজি হয়ে গেল, কিন্তু সবচেয়ে বড় প্রমাণ তখনও বাকি ছিল। তাদের অমরেশ দাসকে সরাসরি দীপঙ্কর সেনের কালো ব্যবসার সাথে যুক্ত করতে হতো। মল্লিকা সেন জানতে পারল যে অমরেশ দাসের একজন পুরনো মুন্সি ছিল, যাকে সে ধোঁকা দিয়ে বের করে দিয়েছিল। শ্রেয়া এবং মল্লিকা সেন তাকে খুঁজে বের করল। প্রথমে সে ভয়ে কিছুই বলতে রাজি হয়নি, কিন্তু শ্রেয়া তাকে বোঝালেন, যদি আজ তুমি চুপ থাকো তবে অমরেশ দাসের মতো লোকেরা সব সময় জিততে থাকবে। সেই মুন্সির বিবেক জেগে উঠল। সে তাদের জানালো যে অমরেশ দাসের ফার্ম হাউসের একটি পুরনো স্টোররুমে একটি লাল ডায়েরি আছে, যাতে তার সমস্ত কালো ব্যবসা, জমির চুক্তি এবং টাকার লেনদেনের কাঁচা হিসাব লেখা আছে। এখন প্রশ্ন ছিল, সেই ডায়েরি ফার্ম হাউস থেকে কিভাবে বাইরে বের করা হবে, যেখানে পাখিও পাখা মারতে পারত না। শ্রেয়া একটি বিপজ্জনক কিন্তু ফুল প্রুফ প্ল্যান তৈরি করলেন। এক রাতে যখন অমরেশ দাস তার বিজয়ের উৎসব পালনের জন্য ফার্ম হাউসে একটি বড় পার্টি রেখেছিল, মল্লিকা সেন একজন ক্যাটারিং স্টাফ সেজে ভেতরে ঢুকে গেল। ঠিক সেই সময় শ্রেয়া এবং প্রদীপ ফার্ম হাউসের পিছনের অংশে বিদ্যুতের তারে একটি ছোট শর্ট সার্কিট করে দিলেন। ফার্ম হাউসের বিদ্যুৎ বন্ধ হয়ে গেল এবং বিশৃঙ্খলা শুরু হল। এই সুযোগের সদ্ব্যবহার করে মল্লিকা সেন স্টোর রুমে ঢুকে গেল এবং সে সেই লাল ডায়েরি বের করে আনল। পরের দিন মল্লিকা সেন তার নিউজ পোর্টালে একটি লাইভ প্রেস কনফারেন্স করলেন। তিনি একটি একটি করে সমস্ত প্রমাণ দেশের সামনে তুলে ধরলেন। ডাক্তার সমীরনের স্টিং অপারেশন, হাবিলদারের স্বীকারোক্তি এবং অবশেষে সেই লাল ডায়েরি। পুরো দেশে ভূমিকম্প সৃষ্টি হল। মিডিয়ায় অমরেশ দাসের নিন্দা শুরু হল। বিরোধীরা বিধানসভায় হট্টগোল শুরু করে দিল। সরকারের উপর এত চাপ পড়ল যে তাকে তাড়াতাড়ি পদক্ষেপ নিতে হল। একটি নতুন এবং সৎ তদন্ত কমিটি বসানো হল। অমরেশ দাস, দীপঙ্কর সেন, কঙ্কন রায় এবং ডক্টর সমীরন সবাইকে গ্রেফতার করা হল এবং এসপি শ্রেয়া ব্যানার্জি তাকে শুধু সম্মান সহকারে নির্দোষ ঘোষণা করাই হল না, বরং তার সাসপেনশন বাতিল করে তাকে আবার শ্রীপুরের এসপি হিসাবে নিযুক্ত করা হল, এইবার পুরো সম্মানের সাথে। যেদিন শ্রেয়া আবার তার ইউনিফর্ম পরলেন, সেই দিনটি শ্রীপুরের ইতিহাসে লিখিত হয়ে গেল। হাজার হাজার সাধারণ মানুষ তার অফিসের বাইরে জড়ো হয়েছিল। তারা ফুল মালা নিয়ে এসেছিল এবং এসপি শ্রেয়া ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল। শ্রেয়াকার গাড়ি থেকে নেমে এসে সবার আগে সুলেখা মিত্র এবং নন্দিনী মিত্রকে আলিঙ্গন করলেন। তাদের চোখে ছিল খুশির অশ্রু। শ্রেয়া ব্যানার্জি মাইক হাতে নিলেন এবং বললেন, এই জয় শুধু আমার নয়, আপনাদের সবার। এই জয় সত্যের, এবং আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে যতক্ষণ আমি এখানে আছি, শ্রীপুরে কোনো অমরেশ দাস বা দীপঙ্কর সেন সাধারণ মানুষের কণ্ঠস্বর দমন করতে পারবে না। তিনি তার চেয়ারে বসে প্রথম যে অর্ডারটি দিলেন তা হল শ্রীপুরে ভূমি মাফিয়াদের বিরুদ্ধে একটি স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করার। অন্ধকার হেরে গিয়েছিল, আলোর জয় হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের গল্প ইউনিফর্মের আসল অর্থ। এই গল্পটি আমাদের শেখায় যে রাস্তা যতই কঠিন হোক না কেন, যদি উদ্দেশ্য সৎ হয় এবং সাহস থাকে, তবে সত্যের জয় নিশ্চিত। যদি আপনাদের এসপি শ্রেয়া ব্যানার্জির এই ন্যায়, তার আবেগ এবং তার লড়াই পছন্দ হয়, তাহলে একটা লাইক দিন আর বেশি করে শেয়ার করুন, যেন আরও অনেকেই গল্পটা শুনতে পারে। আর হ্যাঁ, সোল অফ স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিদিনই এখানে পাবেন নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প। সব শেষে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে গল্পটি শুনছেন। আপনার কথাই আমাদের অনুপ্রেরণা।